হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ইতিহাস বিষয়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে দুটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে এবং এই দুটি প্রশ্ন সংসদ নির্দেশিত যে মডেল প্রশ্নপত্র দেওয়া আছে সেখানেও এই দুটি প্রশ্ন দেওয়া হয়েছে। আর এই দুটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। নোটসটি লেখার আগে তোমরা অতি অবশ্যই আগে আলোচনাটি শোনো, ভালো করে আগে শোনো, বোঝো এবং তারপরে লেখা শুরু করবে, তারপরে মুখস্থ করবে। দেখবে খুব তাড়াতাড়ি করে তোমাদের মুখস্থ হয়ে যাবে পড়া। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও যে কোথায় অসুবিধা হচ্ছে বা কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে এবং কোথায় আমার ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত পরিমাণে শেয়ার করবে আমি ভিডিও করতে আরো বেশি মোটিভেট পাবো। আজকের প্রথম যে গুরুত্বপূর্ণ 3 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করব সেটি হলো অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল। তোমরা জানো যে অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য, যাকে আমরা কৈটিল্য হিসেবে চিনি, কিন্তু তার প্রকৃত নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এই বিষ্ণুগুপ্ত যখন জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলায়, তো তখন তার একটি বিশেষ দাঁত ছিল। তো সেই দাঁত দেখে অনেকে বলেছিলেন যে এই যে দাঁত রয়েছে এর সঙ্গে রাজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে সে যখন তখন রাজা হতে পারে। ফলে চাণক্যের মা খুবই কষ্ট ছিলেন যে ছেলে যদি রাজা হয়ে যায় তাহলে আমাকে হয়তো ভুলে যাবে। আর এই চাণক্য যখন একটু বড় হলো ঠিক সেই সময় একটা সন্ন্যাসী এসেছিলেন। সন্ন্যাসী এসে বললেন, হ্যাঁ সত্যি এই বাচ্চাটা পরবর্তীকালে রাজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চাণক্য তখন কি করলেন, চাণক্য তখন তার যে দাঁতটি ছিল সেই বিশেষ দাঁতটি তিনি সেটা পাথর দিয়ে ভেঙে ফেলেন এবং বলেন যে আমার কাছে এই যে রাজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ভেঙে ফেললাম, ফলে মায়ের কোনো দুঃখ কষ্ট থাকবে না। আগে হচ্ছে মা, তারপরে হচ্ছে রাজা। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হচ্ছে চাণক্য আর তার রচিত গ্রন্থের নাম হচ্ছে অর্থশাস্ত্র। অর্থ মানে টাকা বা সম্পদ, শাস্ত্র মানে বিদ্যা। তাহলে ব্যুৎপত্তিগতভাবে যদি দেখো অর্থশাস্ত্র শব্দের অর্থ হলো সম্পদের বিদ্যা, কিন্তু তিনি অর্থনীতির পরিবর্তে এই গ্রন্থে রাষ্ট্রনীতি সম্পর্কে বেশি করে আলোচনা করেছেন। এই গ্রন্থের বিষয়বস্তু কি ছিল? এই গ্রন্থের বিষয়বস্তুগুলিকে টোটাল 6000 শ্লোকে বিভক্ত করেছেন এবং 6000 শ্লোকের মধ্যে তার মধ্যে মাত্র 2টি শ্লোক ছিল, সেখানে সেই 2টি শ্লোকে মেইন যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তুলে ধরেছেন শ্লোকের মধ্যে। কি সেই শ্লোক? একটা হচ্ছে আবাব ও একটা হচ্ছে তন্ত্র। এই আবাব যে অংশ রয়েছে সেই আবাব অংশে কূটনীতি, রাষ্ট্রনীতি এইসব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তন্ত্র যে শ্লোক ছিল সেখানে তিনি বিচার ব্যবস্থা, শিক্ষা লাভ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর এই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে একজন রাজা শুধুমাত্র শাসক নয়, তার কিছু দায়িত্ব রয়েছে, কিছু কর্তব্য রয়েছে এবং একটা রাষ্ট্র শুধুমাত্র অর্থনীতির উপরে নয়, আইন, সামাজিক শৃঙ্খলা ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করা উচিত। তাহলে এটাই হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থের মূল বিষয়বস্তু। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর: মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৈটিল্য বা চাণক্য তার অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রশাসন সম্পর্কিত বাস্তব নীতিগুলি তুলে ধরেছেন। ব্যুৎপত্তিগতভাবে অর্থশাস্ত্রের অর্থ সম্পদের বিদ্যা হলেও কৈটিল্য অর্থনীতির পরিবর্তে রাজনীতির আলোচনা করেছেন। অর্থশাস্ত্রে প্রায় 6000 শ্লোক থাকলেও তন্ত্র ও আবাব এই দুই মূল অংশে অর্থশাস্ত্রের বিষয়বস্তুগুলি আলোচিত হয়েছে। এরপরে পারে কী আছে দেখে নাও একবার। যে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা কমেন্ট করো যে কোথায় কী অসুবিধা হচ্ছে না হচ্ছে। এরপরে বারে দেখো যে আবাব অংশে আলোচিত হয়েছে কূটনীতি, যুদ্ধ কৌশল,
আন্তঃরাজ্য সম্পর্ক প্রভৃতি বিষয়। তন্ত্র অংশে আলোচিত হয়েছে বিচার ব্যবস্থা, বিদ্যাভ্যাস, শিক্ষালাভ প্রভৃতি বিষয়। এই গ্রন্থে মূলত একজন শাসকের কর্তব্য, নীতি এবং আদর্শ রাষ্ট্র শুধুমাত্র অর্থনীতির ওপর নয়, বরং আইন, সামাজিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেছেন। এরপরে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং নোটস নিয়ে আলোচনা করব সেটি হলো ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো। এটাও থাকবে 3 মার্কস। ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন সুলতান ইলতুৎমিশ। তিনি প্রশাসনিক এবং ভূমি বন্টনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে ইক্তা। ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন সুলতান ইলতুৎমিশ। ভূমি বন্টন এবং প্রশাসনিক যে ব্যবস্থা, সেই এক নতুন ধরনের যে ব্যবস্থা গড়ে উঠেছিল, সেই ব্যবস্থার নাম হচ্ছে ইক্তা। যদিও পরবর্তীকালে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের আমলে এই ব্যবস্থার বিবর্তন ঘটে এবং পরিবর্তনও ঘটে কিছু। এই পদ্ধতিতে সুলতানি আমলের যে জমি ছিল, সেই জমিগুলোকে বড় এবং ছোট মার্গে ভাগ করা হয়। তাছাড়া সুলতানের সৈন্য এবং অভিজাতদের মধ্যেও ভাগ করে দেওয়া হয়। এই ব্যবস্থায় সুলতানি সাম্রাজ্যে রাজস্ব সংগ্রহ ও প্রশাসনিক যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীকে দেওয়া হতো। তাদেরকে বলা হতো ইক্তাদার। এটা খুব ভালো করে মনে রাখবে। ধরো অনেক সময় তোমাদের 4 নম্বরের কোশ্চেন আছে 1+3 বা 1+4 এসেও আসতে পারে, ফলে এই শর্ট কোশ্চেনগুলো একটু একটু করে মনে রাখবে। ইক্তাদাররা কি করতো? সাধারণত সৈন্যবাহিনী পরিচালনা, রাজ্যের প্রতি আনুগত্য প্রদর্শন, এই সমস্ত কাজ ছিল ইক্তাদারদের। তাহলে চলো শুরু করা যাক আজকের নোটসটি। ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? প্রশ্ন, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর, সুলতান ইলতুৎমিশের শাসনকালে প্রবর্তিত এক নতুন ধরনের ভূমি বন্টন এবং প্রশাসনিক ব্যবস্থা হলো ইক্তা ব্যবস্থা। যদিও পরবর্তী বিভিন্ন সময়ে এই ব্যবস্থায় নানা সংস্কার ও বিবর্তন ঘটে। এই পদ্ধতিতে দিল্লি সুলতানি আমলের জমিগুলিকে বেশ কয়েকটি বড় এবং ছোট মার্গে ভাগ করা হয়। তাছাড়া সুলতানের সৈন্য এবং অভিজাতদের জন্য অর্পণ করা হয়েছিল। এই ব্যবস্থায় সমগ্র সাম্রাজ্যের রাজস্ব সংগ্রহ ও প্রশাসনের দায়িত্ব যে ব্যক্তি বা গোষ্ঠীকে অর্পণ করা হতো তাকে ইক্তাদার বলা হতো। এরপরে নেক্সট পার্টে কী আছে দেখে নাও। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ইক্তাদাররা সৈন্যবাহিনী পরিচালনা, রাজস্ব সংগ্রহ করা, রাজ্যের প্রতি আনুগত্য প্রদর্শন করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করতেন। দিল্লির শক্তিশালী সুলতানগণ ইক্তাদারদের নিয়ন্ত্রণে রাখতে পারলেও দুর্বল সুলতানদের আমলে সেই নিয়ন্ত্রণ থেকে কিছুটা বেরিয়ে এসেছিলেন। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যদি কোনো নোটস নিয়ে কোনো ডাউট থাকে বা কোনো নোটস যদি বলো লিখে দিতে হবে বা কোনো চ্যাপ্টার যদি ডিসকাস করতে হবে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে।